নমস্কার। বাংলা বাগধারার পৌরাণিক উৎস সন্ধানে বের হয়েছিলাম। সেই ধারাবে আজকে যে বাগধারাটি নিয়ে আলোচনা করব সেটি হলো গজ-কচ্ছপের লড়াই। দুই ক্ষমতাশালী ব্যক্তির প্রবল সংগ্রাম এবং দীর্ঘদিন ধরে চলে আসা কোনো লড়াইকে আমরা গজ-কচ্ছপের লড়াই বলে থাকি। গজ-কচ্ছপের লড়াই এমন একটি জিনিস যেখানে দুজনেই এত বলশালী যে কারোরই জয় অথবা পরাজয় হচ্ছে না এবং দীর্ঘদিন ধরে সেই লড়াই চলতে থাকছে। অনেকগুলি উদাহরণ দেওয়ার জন্য আমার মনটা একটু ব্যাকুল হয়ে উঠেছে, কিন্তু তার মধ্যে অনেক রাজনৈতিক গন্ধ এসে যাবে বলে আমি সেখান থেকে একটু নিজেকে দূরে রাখতে চাই। রাজনীতি নিয়ে এখানে আলোচনা করার কোনো মানে হয় না। আমরা অনেক সময় দেখতে পাই এরকম ঘটনা হচ্ছে বহুদিন ধরে, হয় দুটি দেশের মধ্যে লড়াই চলছে, না হয় দুই নেতার মধ্যে লড়াই চলছে। বাংলাতে অতি সহজে তাকে গজকচ্ছপের লড়াই বলে তুলনা করা যেতে পারে। এর মূল কাহিনীটি মহাভারতের আদি পর্বের মধ্যে একটি উপাখ্যানের মধ্যে লুকিয়ে আছে। আমরা জানি যে গরুর তার পিতা ছিলেন কশ্যপ মুনি, তার মাতা ছিলেন বিনতা। সে গল্প না হয় আরেকদিন করা যাবে, গরুর, বিনতা এবং কদ্রুর গল্প। তো একদিন কশ্যপ মুনি তার পুত্র গরুরকে জিজ্ঞাসা করলেন যে, বাবা, তুমি মর্তলোকে আছো তো, তোমার ঠিকঠাক খাবার টাবার জুটছে তো, ঠিক মতো পেট ভরছে তো? তো গরুর বললেন যে, হ্যাঁ, এমনিতে তো আমি ভালোই আছি, কিন্তু আমার ঠিক পেটটা পুরোপুরি ভরছে না, মাঝে মাঝে আমাকে আধপেটা হয়ে থাকতে হয়। তো সেখানে আমরা দেখতে পাই মহাভারতের আদি পর্বের 29 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোক। সেখানে তিনি বলছেন, কচ্চিদং কুশালাং নিত্যং ভোজনে বহুলাং শ্রুতা কচ্চিচ্চ মানুষো লোকে তবান্যং বিদ্যতে বহু। অর্থাৎ কশ্যপ মুনি তাকে জিজ্ঞেস করছেন যে, তুমি প্রত্যেক দিন ঠিকঠাক করে খেতে পাচ্ছ তো? তোমার মানব লোক মানে মর্তলোক, পৃথিবীতে সব খাবার টাবার জুটছে তো ঠিক করে? আমি সঙ্গে সঙ্গে কাশিরাম দাসের মহাভারতে, কাশিদাসী মহাভারতের পঙ্ক্তিগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। কাশিদাসী মহাভারত আমরা দেখতে পাই, হেনকালে গরুড়েরে কশ্যপ দেখিল, আশীর্বাদ করিয়া কুশল জিজ্ঞাসিল। অলমোস্ট আক্ষরিক অনুবাদ। তিনি জিজ্ঞাসা করছেন গরুর কেমন আছেন। তখন তার উত্তরে গরু জানালো সে এমনিতে ভালোই আছে, তার কোনো সমস্যা নেই, কিন্তু তার আহার ঠিক করে জোটে না। তখন কশ্যপ মুনি গরুরকে এই গজ-কচ্ছপের লড়াই সম্বন্ধে পুরো ব্যাপারটি তাকে বর্ণনা করেন এবং তাকে বলেন যে সে যেন পৃথিবীতে গিয়ে এই গজ এবং কচ্ছপ দুজনকে হত্যা করে ভক্ষণ করে নিজের ক্ষুধা নিবারণ করে। তো কি ছিল সেই গজ এবং কচ্ছপের আখ্যান? যে পুরাকালে বিভাবসু এবং সুপ্রতীক এই নামে দুই ভাই ছিল। পিতৃ সম্পত্তি মানে পিতার সম্পত্তি নিয়ে এই দুই ভাইয়ের মধ্যে প্রবল অশান্তি হয়। কনিষ্ঠ ভাই সুপ্রতীক সে তার বড় ভাই বিভাবসুর থেকে আলাদা হয়ে গিয়ে সেই সম্পত্তির ভাগ চায়, কিন্তু বিভাবসু তাকে বলে যে তার যা দেয়া সে আগেই দিয়ে দিয়েছে, আর কিছু পাওনা সুপ্রতীকের নেই। তো প্রত্যেক দিনই ওই সুপ্রতীক সকালবেলায় এসে বিভাবসুর বাড়ির সামনে খুব চেঁচামেচি করতো, হইহল্লা করতো, বলতো যে তুমি আমার সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছো, মানে আমার পিতার সমস্ত সম্পত্তি একাই নিয়ে নিয়েছো, আমাকে কিচ্ছু দাওনি, আমাকে আমার সম্পত্তির ভাগ দাও। আর যথারীতি বিভাবসু বলতো, না, তোমার কিছু পাওনা নেই ভাই, তোমার যা যা পাওনা ছিল আমি তোমাকে দিয়ে দিয়েছি। এখন দুই ভাইয়ের মধ্যে এই বিবাদের কথা তাদের যারা সব বন্ধু বান্ধব ছিল তারা সব খুব ভালো করে জানতো। সেই জন্য দুই ভাইয়ের মধ্যে এই ঝগড়াকে উস্কে দেওয়ার জন্য তারা নানা রকম প্রভোকেটিভ কথাবার্তা বলে দুই ভাইকেই উস্কাতে থাকতো। মানে তাদের মধ্যে একটা লড়াই লাগবে এবং এরা আর কি পেছন থেকে মজা দেখবে, এরকম একটি মানুষ আর কি। মানে এখনকার দিনও নয়, সে বহু পুরাতন কাল থেকে একই ঘটনা চলে আসছে যে যখনই মানুষ জানতে পারে যে দুজন লোকের মধ্যে একটু অশান্তি আছে, তখন নিজের নিজের বন্ধুত্বের নাম করে তাদেরকে উস্কানি দিতে থাকে এবং সেই মানুষগুলি আরো বেশি সেই আগুনে হাওয়া দেওয়ার মতো তাদের সেই ক্রোধ কিংবা তাদের রাগ আরো বাড়তে থাকে আর কি। তো এরকম ভাবে চলতে থাকছিল। একদিন বিভাবসুর কাছে এসে ওরকম সুপ্রতীক ঝগড়া করছে, তাতে প্রচন্ড রেগে গিয়ে বিভাবসু বললেন যে তুমি প্রত্যেকদিন এসে এরকম আমার সঙ্গে অশান্তি করো, তো তুমি পরের জন্মে হাতি হয়ে জন্মগ্রহণ করবে, অভিশাপ দিলেন। তাতে সুপ্রতীক আরো রেগে গেল, বললাম একে তো তুমি আমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছো, সম্পত্তি হাতিয়ে নিয়েছো বাবা, আমাকে কিচ্ছু দাওনি, তার উপর তুমি আমাকে অভিশাপ দিলে। তো ঠিক আছে,
আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি যেন পরের জন্মে কুর্ম মানে কচ্ছপ হয়ে জন্মগ্রহণ করো। একে অপরের অভিশাপে পরের জন্মে তারা একটি হাতি এবং একটি কচ্ছপ হয়ে জন্মগ্রহণ করলো। সেখানে আমরা দেখতে পাই যে পরের জন্মে একে অপরকে নিধন করতে তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। আমরা মহাভারতে দেখতে পাই, লেখা রয়েছে তাবু বৌভ যুদ্ধ সংমাত্য পরস্পর বধৈষীণ, মানে একে অপরকে বধ করবে বলে প্রবল যুদ্ধ শুরু হয়েছে তাদের মধ্যে। এটি খুব সুন্দর বর্ণনা আমরা কাশিদাসীরা মহাভারতেও পাই। সেখান থেকে আদি পর্ব কাশিদাসী মহাভারতে যেখানে বর্ণনাটি রয়েছে সেটি তুলে দিই। বলার আগে একটু বলে রাখি, এখানে একটি শব্দ শুনতে পারবেন, করিবর। তো করিবর মানে হচ্ছে বৃহৎ হাতি। যাই হোক, সেই পংক্তিটি হচ্ছে, সেই যে কচ্ছপ আছে জলের ভিতর, জুড়িয়া যোজন 10 তার কলেবর, তাহার দ্বিগুণ দেহ করিবর ধরে, নিত্য আসি যুদ্ধ করে সরোবর তীরে। ওই যে তাহার দ্বিগুণ দেহ করিবর ধরে, করিবর মানে হচ্ছে হাতি এখানে। তো এই কাহিনী শুনে গরুর সেখানে গিয়ে উপস্থিত হয়ে দেখলো যে অরণ্য থেকে হাতিটি বেরিয়ে এলো, বেরিয়ে এসে সরোবরের কাছে একটু হাঁকডাক করলো, এবং সেই হাঁকডাক শুনে সেই কুর্মটি বা কচ্ছপটি জল থেকে উঠে এলো। তারপর তাদের মধ্যে প্রবল লড়াই শুরু হলো। সেখানে আমরা কাশিদাসী মহাভারতের বর্ণনাটি একটু শুনি, খুব সুন্দর বর্ণনা রয়েছে সেখানে, যে অন্তরিক্ষ হইতে দেখি বিনতা কোমর, বন হইতে বাহির হইল, বন হইতে বাহির হইল গজবর। এই যে বিনতা কোমর, আমি সে বলছিলাম গরুড়ের মাতার নাম ছিল বিনতা, তো বিনতার কোমর মানে বিনতার পুত্র হচ্ছে গরুড়। অন্তরিক্ষ হইতে দেখি বিনতা কোমর, বন হইতে বাহির হইল গজবর, সরোবরে তীরে আসি করিল গর্জন, ক্রোধ করি কুর্ম দেখা দিলে তখন, দুইজনে মহাযুদ্ধ কহনে না যায়, অন্তরিক্ষ থাকি তাহা দেখে খগরায়। খগরায় মানে এখানে আবার সেই গরুড়ের কথা বলা হচ্ছে, কারণ পক্ষীরাজ বলা হতো গরুড়কে। তো তিনি ওপর থেকে দেখছেন সেই গজ এবং কচ্ছপ ক্রমাগত লড়াই করে চলেছে। সেই লড়াইয়ের কেউ জিতছেও না, কেউ হারছেও না, তুমুল এক লড়াই চলেছে। তো পিতার কথা অনুযায়ী কশ্যপ মুনি তাকে বলেছিলেন তুমি তাদেরকে হত্যা করে ভক্ষণ করবে। তো সেরকমই আর কি গরুর গজকে এবং কচ্ছপকে, মানে হাতিটিকে এবং কচ্ছপটিকে হত্যা করে তাকে ভক্ষণ করেন এবং নিজের উদরের খিদা মেটান। তো সেই থেকে দুজন প্রবল ক্ষমতাশালী ব্যক্তির লড়াইকে বোঝাতে এই গজ কচ্ছপের লড়াই শব্দটি, এই বাগধারাটি আমাদের বাংলার বাগধারার মধ্যে ঢুকে গেছে, কথার মধ্যে ঢুকে গেছে। দুইটি খুব ক্ষমতাশালী লোকের লড়াই হলে দীর্ঘদিন ধরে সেই লড়াই চলতে থাকলে কখনো এ জিতছে, কখনো অপরপক্ষ জিতছে, কিন্তু কেউই কাউকে সম্মুখভাবে পরাস্ত করতে পেরে উঠছে না, তখন আমরা এই গজকচ্ছপের লড়াই শব্দটি ব্যবহার করে থাকি। যাই হোক, এই ছিল এটির ইতিহাস অথবা পৌরাণিক উৎস। পরের সপ্তাহে আরও একটি এরকম বাগধারা নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।